নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে, দেশের পূর্ব সীমান্তে আরো শক্তি বাড়ালো ভারতীয় সেনা। চীন সীমান্তে ভারতীয় সেনা 4 সুপার মিসাইল যুদ্ধ দল গঠন, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ। এই গঠনের পরিকল্পনা চূড়ান্ত। চীনের কম্বাইন্ড আর্মস ব্রিগেডের জবাবে ভারতের নতুন অস্ত্র। জানুয়ারি 2026 রিপোর্টে প্রথম অফিসিয়াল আইবিজির সংকেত। আরো একবার জানিয়ে রাখছি আপনাদের, দেশের পূর্ব সীমান্তে আরো শক্তি বাড়ালো ভারতীয় সেনা। চীন সীমান্তে ভারতীয় সেনা 4 সুপার মিসাইল যুদ্ধ দল গঠন, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ গঠনের পরিকল্পনা চূড়ান্ত। চীনের কম্বাইন্ড আর্মস ব্রিগেডের জবাবে ভারতের নতুন অস্ত্র। জানুয়ারি 2026 রিপোর্টে প্রথম অফিসিয়াল আইবিজির সংকেত। বিষয়ে জানবো এই বিষয়টি আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ। চলে যাবো ইলমাজের কাছে। ইলমাজ, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টা। 2026 সালে যে রিপোর্ট দেওয়া হয়েছে, প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে একদম স্পেসিফিকলি বলা হয়েছে আইবিজি কিংবা ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ, যা 2019 সালে জেনারেল বিপিন রাওয়াতের একটা প্রপোজাল ছিল, সেই প্রপোজালকে কিন্তু এই মুহূর্তে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটার অ্যাপ্রুভেলের সংকেত মিলেছে। এখনও বিউরোক্রেসিতে আটকে রয়েছে। বিউরোক্রেসি থেকে অ্যাপ্রুভেল হলে এটা একেবারে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা হবে। আইবিজি কি, আইবিজি কিভাবে কাজ করে, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ কেন দরকার, সেই সমস্ত কিছু এই মুহূর্তে মাউন্টেন ওয়ারফেয়ারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ে বিশদে বলার জন্য আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার প্রণব ঘোষ কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন। উনি জয়েন করেছেন। আমি দেবারতী একবার তোমায় রিকোয়েস্ট করবো, যদি ব্রিগেডিয়ার ঘোষকে এই প্রশ্নগুলো করা যায়, আইবিজি কিংবা ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ কেন এই মুহূর্তে খুবই জরুরি। একদম, ব্রিগেডিয়ার প্রণব ঘোষ রয়েছেন, স্বাগত জানাবো আপনাকে এবং একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। প্রথম যে বিষয়টা একটু জানবো, যে পূর্বাঞ্চলীয় সেক্টরে আমাদের এই প্রতিরক্ষা কিভাবে বৃদ্ধি করবে, এই পুরো যে ভাবনা চিন্তা বা এই যে একটা বিষয় আমরা ভাবছি এগোচ্ছি সেটার দিকে একটু যদি জানান। দেখো, ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপের কনসেপ্ট এটা ঠিক যে 2-3 বছর পুরনো তা নয়। এটার প্রথম কিকস্টার্ট করেছিল 2001-2002 সালে অফ পরাক্রমের পরে। অফ পরাক্রমে আমরা রিয়েলাইজ করি যে কোল্ড স্টার্ট ডক্ট্রিন যেটা ছিল, কোল্ড স্টার্ট ডক্ট্রিন, সেই ডক্ট্রিনে আমাদের যে মোবিলাইজেশন টাইম ওয়াজ টেকিং টু মাচ অফ টাইম। তার ফলে যারা অ্যাডভার্সারি, যারা এনিমি কান্ট্রি, তারা অনেক সময় পেয়ে যাচ্ছিল টু প্রিপেয়ার দেমসেলস টু কাউন্টার দ্য অ্যাটাক। এটা তখন থেকে এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়, যদি আমরা ডিভিশনাল স্ট্রেংথ থেকে ডিভ মাইনাস করে যদি ব্রিগেড প্লাস, মানে ব্রিগেডের চেয়ে বড় অথবা ডিভিশনের চেয়ে কম, এরকম একটা ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরি করতে পারি। কেন আমাদের যে সমস্ত আর্মস এন্ড সার্ভিসগুলো যে একসঙ্গে প্রেজেন্ট থাকে, সেগুলো ডিভিশনাল লেভেলে হয়। আর্টিলারি থাকে, আর্মার্ড কর থাকে, হয়তো ইনফ্যান্ট্রি তো থাকেই, সঙ্গে ইঞ্জিনিয়ার্স এন্ড সিগন্যালস, তারপরে সাপোর্টিং আর্মস, সাপোর্টিং সার্ভিসেসে এএসসি, সাপ্লাই কোর, অর্ডিন্যান্স, ইএমই, এরা সবাই থাকে এট দ্য ডিভিশনাল লেভেল। কিন্তু ব্রিগেড লেভেলে এগুলো ছিল না। এখন যদি আমরা এই ডিভিশনাল স্ট্রেংথটাকে যদি কম করে দিয়ে, যদি ব্রিগেড স্ট্রেংথের চেয়ে একটু বেশি করে এই এলিমেন্টগুলোকে একটুখানি মানে ফ্যাট কেটে দিয়ে, খালি পাঞ্চ দিয়ে যদি ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরি করতে পারি, যাতে ডিভিশনের সবকটা আর্মস অ্যান্ড সার্ভিসেসের অ্যাডভান্টেজও থাকবে, তার সঙ্গে মোবিলিটি থাকবে, এজিলিটি থাকবে, অ্যান্ড অল দ্য থিংস উইল বি দেয়ার, তাহলে পরে আমাদের হয়তো ওই কোল্ড স্টার্ট ডক্ট্রিন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং এইটা আমাদের যে 9 কোর আছে, যেটা ওয়েস্টার্ন বর্ডারে, তারা দ্যাট হ্যাড বিন ডিপ্লয়েড ফর পাকিস্তানের জন্য। কিন্তু তারপরে আমরা ইস্টার্ন সেক্টরে একটা মাউন্টেন স্ট্রাইক কোর যখন লঞ্চ করলাম, আমাদের বাংলাদেশি আছে, মানে বেঙ্গলি তার হেডকোয়ার্টার্স, সেখান থেকে আমরা স্টার্টেড থিঙ্কিং
যে এবার আমরা কিছু ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরি করব, ঠিক যে লাইনসে চায়না ওদের এরকম ব্যাটল গ্রুপস ওদের এরকম আছে, তাতে সেটা দখল করে নেয়, তার থেকে আরো ইমপ্রুভ করে যদি আমরা আমাদের এগুলো করতে পারি। সেই প্রপোজালটা যখন তৈরি হয়েছে তখন আস্তে আস্তে আমরা এটাতে কনসেপচুয়ালি করে এটাতে প্র্যাকটিস করে এখন আমরা দেখেছি যে সত্যি সত্যি এর ফলে আমাদের যথেষ্ট লাভ হবে এবং আমরা কুইকলি ডিপ্লয় করতে পারবো, এটার এজিলিটি অনেক বেশি ভালো হবে, এটার যে মানে কোঅর্ডিনেশন অফ ভেরিয়াস, কেন একটা ব্যাটল তো কেউ একা লড়ে না, ইনফ্যান্ট্রি কিংবা আর্টিলারি কিংবা আর্মার্ড করে তাদের সমস্ত সাপোর্ট সিস্টেম দরকার হয়, সিগন্যালস এর দরকার হয়। ব্রিগেডিয়ার ঘোষ, আমি এখানে একটু জানতে চাইবো, আপনি খুব সুনির্দিষ্টভাবে আইবিজির বিষয়টা বলছেন বা তার কি কাজ বলছেন, আমি আরো একটু বিষয়ে জানতে চাইবো এই বিষয়ে ডেফিনেটলি, এবং তার পাশাপাশি এটার প্রয়োজন কেন পড়ছে এই সময় এগুলো নিয়েও হয়তো আসবো। কিন্তু আরো একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে না বললেই নয়, সেটা হচ্ছে যে পানাগড়ের 17তম মাউন্টেন স্ট্রাইক কোর থেকে দল এনে আইবিজি গঠন। আরো একবার বলি, পানাগড়ের 17তম মাউন্টেন স্ট্রাইক কোর থেকে দল এনে আইবিজি গঠন। 59-23 ডিভিশনের সৈন্য নিয়ে 4 ইন্টিগ্রেটেড যুদ্ধ দল গঠন। প্রতিটি যুদ্ধ দলে 5000-এর বেশি সৈন্য এবং প্রতিটি গ্রুপের দায়িত্বে একজন করে মেজর জেনারেল। ইলমাজ রয়েছেন, আরো একবার একটু ইলমাজের কাছে যাব, আমি তারপরে আসবো ব্রিগেডিয়ার ঘোষ আপনার কাছে। ইলমাজ, এই বিষয়টা একটু জানবো তোমার কাছে। দেখো, 17th মাউন্টেন কোর কিংবা স্ট্রাইক কোর যেটা বলা হয়, সেই যেটা পানাগড়ে অবস্থিত, সেই স্ট্রাইক কোর থেকে 59 ডিভিশন এবং 23 ডিভিশন এখান থেকে ব্যাটল গ্রুপসের ফরমেশন করা হবে। একজন মেজর জেনারেল র্যাঙ্কিং অফিসার এই প্রতিটি গ্রুপকে কমান্ড করবেন, এবং শুধু তাই নয়, 5000 অড সৈন্য থাকবে প্রতিটি ব্যাটল গ্রুপে। এই ব্যাটল গ্রুপের মধ্যে কিন্তু ইনফ্যান্ট্রি, আর্টিলারি এবং তার সঙ্গে বাকি যে সাপোর্ট কোর হয়, লজিস্টিক এবং ফায়ার আর্মস কোর এবং ফিল্ড হসপিটাল কোর, তারা সবাই থাকবে। অর্থাৎ এই আইবিজির এফেক্টিভনেসটা কি, আমি একবার ব্রিগেডিয়ার ঘোষের কাছ থেকে জানতে চাইবো। ব্রিগেডিয়ার ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। ব্রিগেডিয়ার ঘোষ, জয় হিন্দ অ্যান্ড ওয়েলকাম টু ক্যালকাটা নিউজ। স্যার, আইবিজি ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপে এই যে সমস্ত আর্মসের রেপ্রেজেন্টেশন, ফায়ার পাওয়ার, লজিস্টিক্স, এএমসি, AEC অলসো টু সাম এক্সটেন্ট, কেন এই আইবিজির এফেক্টিভনেসটা কোথায়, কেন আইবিজির দিকে আমরা যাচ্ছি এখন? বেসিক্যালি অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, যে কোর ডক্ট্রিন থেকে বেরিয়ে আসতে, কেন কথাটা হচ্ছে যে এখন একটা যুদ্ধ যে আমরা এক্সপেক্ট করি, যে যুদ্ধটার আমরা যখনই কোনো প্ল্যান করি, সেই প্ল্যানিং এর মেইন ইয়েটা হচ্ছে যে থ্রেট পারসেপশন কি। এখন থ্রেট পারসেপশন কি, তার উপর একটা মানে সেইটা ধরে নিয়ে যে থ্রেটটা এরকম ধরনের হবে, এরকম ধরনের টেরেন হবে, এরকম ধরনের ক্লাইমেট হবে, এরকম ধরনের ওদের সৈন্য হবে, ইত্যাদি ইত্যাদি, এই যে তিনটে ফ্যাক্টর, এগুলোকে নিয়ে আমরা জিনিসটাকে ডিজাইন করার চেষ্টা করি। তাই জন্যে আমরা দেখলাম যে এখন আসি লং ড্রন ওয়ার, যে 1 মাস 2 মাস, যেমন ইউক্রেনের যুদ্ধ চলেছে আজ 2 বছর ধরে, কি গাজার যুদ্ধ চলেছে এতদিন ধরে, এরকম যুদ্ধ আমরা আমাদের থ্রেট পারসেপশনে পাচ্ছি না। আমরা পাচ্ছি অপারেশন সিন্দুরের মতন একটা যুদ্ধ, কুইকলি ইন কুইকলি আউট, বিফোর দ্য পলিটিক্যাল অর ইন্টারন্যাশনাল প্রেশার কামস অন টু ইউ টু ডিসওয়েড ফ্রম দ্য ওয়ার। এবং যেখানে তার আগে হচ্ছে ওদের প্রিপারেশন টাইমে যদি আমরা সারপ্রাইজ, যুদ্ধের মেইন জিনিস হচ্ছে সারপ্রাইজ, যে আগে চমক দিতে পারে সে উইনস। কাজেই এর মধ্যে কুইকলি যদি আমরা করতে পারি, তাহলে পরে জিনিসটাতে গেইনটা আমাদের ম্যানিফোল্ডস হবে। এবং ডিভিশনাল লেভেলে মোবিলাইজেশনের জন্য যখন কয়েক দিন লেগে যায়, এখানে প্ল্যান করা হচ্ছে উইদিন 12 to 48 hours it will be totally ready for full scale mobilization. অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অতটা সময় দেওয়ার জন্য। ব্রিগেডিয়ার ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। এবং আরো একটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে না জানালেই নয়, সেটা হচ্ছে এই যে প্রতিটি গ্রুপ, এই প্রতিটি গ্রুপে সেনার একাধিক ইউনিট মোতায়েন। গ্রুপে থাকবে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, আর্টিলারি রেজিমেন্ট, ইএমই, কমব্যাট ইঞ্জিনিয়ার, এএফসি এবং ফিল্ড হাসপাতাল থাকবে এই গ্রুপগুলোতে। পাহাড়ি এলাকায় দ্রুত মোতায়েনের জন্য আদর্শ এই ফরমেশন। অর্থাৎ তাহলে কি কোথাও এটা বোঝা যাচ্ছে ইলমাস যে প্রয়োজনীয়তাটা এখানেই, ওই অল্টিটিউড, ওই রকম রুক্ষতা এবং যা যা প্রতিকূলতা থাকছে তার জন্য, পাহাড়ি যুদ্ধের জন্য আইবিজির কার্যকারিতা? দেখো, আই ক্যান প্রাউডলি সে দ্যাট ওয়ান অফ দ্য ফিউ জার্নালিস্ট যারা LAC থেকে সরাসরি কনফ্লিক্ট জোন রিপোর্টিং করেছে, তার মধ্যে আই হ্যাভ হ্যাড দ্য চান্স অফ ভিজিটিং দিস টেরেন্স, এবং এই সমস্ত টেরেন খুবই রুক্ষ টেরেন। এখানে শত্রুপক্ষের থেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে সেখানকার ওয়েদার, সেখানকার ফর্টিটিউড।
সেই জায়গায় সবচেয়ে বড় সমস্যা যেটা একটা আর্মি ইউনিট ফেস করে সেটা হচ্ছে মোবিলাইজেশন। কোনো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে তাদের মোবিলাইজ হওয়া কিংবা তাদের লজিস্টিক সাপোর্ট যাওয়া। সেই জন্য দেখো এই আইবিজি কিংবা ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপে কাদের রাখা হয়েছে, ইনফ্যান্ট্রি ইউনিট থাকবে মানে পদাতিক বাহিনী, আর্টিলারি কিংবা গান সাপোর্ট, বিগ গান সাপোর্ট যেটা বলি সেটা থাকবে। একই সঙ্গে থাকবে হচ্ছে ইএমই মানে কোর অফ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ মাঝখানে কোনো ক্রেভাস যদি পার করতে হয়, কোনো রকম পাহাড়ি এলাকায় যদি ব্রিজ কিংবা সেতু বন্ধন করতে হয় সেখানে ইএমই থাকবে। তার সঙ্গে থাকছে এয়ার ডিফেন্স ইউনিটের ছোট টুকরি একটা, অর্থাৎ কোনো রকম সার্ভেলেন্স কিংবা কোনো রকম সিগন্যাল ইন্টেলিজেন্সের জন্য তারা ওখানে থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড হসপিটাল ইউনিট, অর্থাৎ একটা ছোট্ট টুকরি অফ ডক্টরস অ্যান্ড সাপোর্ট স্টাফস যারা সেই সময় যদি কোনো ক্যাজুয়ালিটি হয়, যদি কোনো রকম আঘাতপ্রাপ্ত হয়, কোনো অ্যাম্বুশ লাইক সিচুয়েশন হয়, ইমিডিয়েটলি যাতে মেডিকেল অ্যাটেনশন সেই সেনাকে দেওয়া হয়, যাতে ওই ইউনিট কিংবা ওই ব্যাটল গ্রুপ অ্যাডভান্সের জায়গায় পিছিয়ে না আসে, অর্থাৎ স্থিমিত না হয়ে যায়। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ব্যাটল গ্রুপ, এটা কিন্তু পারপেচুয়ালি অ্যাডভান্সিং একটা গ্রুপ। এবং মাউন্টেন ওয়ারফেয়ার, যেখানে পাহাড়ের মাথায় যে বসে আছে সে সবসময় অ্যাডভান্টেজে থাকে, সে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে। 1999 কার্গিলে যেহেতু পাকিস্তানের ইন্ট্রুডার্সরা একেবারে পাহাড়ের ওপরে ছিল, তাই জন্য ভারতীয় সেনার ক্যাজুয়ালিটি ওয়াজ 1:10 রেশিওতে, অর্থাৎ পাকিস্তান সেনার একজন জওয়ান মরে গেলেও কিংবা তাকে নিহত করতে পারলেও পাকিস্তান সেনা কিন্তু সেই সময় ওপর থেকে তাক করে করে 10 জন জওয়ানকে নিহত করার ক্ষমতা রাখতো। এই গোটা ফরমেশন, এই গোটা রেশিও কিন্তু উল্টে যাবে আইবিজিএলে, কারণ আইবিজির যে স্টেলথ ক্ষমতা, যে মুভমেন্ট ক্ষমতা, তাতে কিন্তু মাউন্টেন ওয়ারফেয়ারে আইবিজি উইল প্রুভ টু বি আ ভেরি ভেরি ভ্যালুয়েবল অ্যাসেট। দেবারতী, ইলমাজ সঙ্গে থাকো। এই তথ্য যখন সামনে আসছে খুব স্বাভাবিকভাবেই এটা যে একটা নতুন মাইলস্টোন হতে চলেছে আগামী সময়ের জন্য সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে যখন এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, পাশাপাশি প্রতিরক্ষা গবেষণায় সাফল্যের জায়গাটা আবার একটু জানাবো আরেক রকমের, কারণ প্রতিরক্ষা গবেষণায় সফল ডিআরডিও চলমান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সর্বোচ্চ আক্রমণের পরীক্ষা সফল, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা সফল মিসাইল। একটু জানার চেষ্টা করবো এই বিষয়ে আরও বিস্তারিতভাবে। ইলমাজ রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো সরাসরি ইলমাজের কাছে। ইলমাজ, এই বিষয়টা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। দেখো, মহারাষ্ট্রের অহল্যানগর থেকে এই মুহূর্তে ডিআরডিওর তরফ থেকে, পিআইবির তরফ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে সরাসরি বলা হয়েছে কেকে রেঞ্জ, যেটা অহল্যানগরে মহারাষ্ট্রে, সেখানে ডিআরডিও সফলভাবে ফায়ার অ্যান্ড ফোগেট ম্যান মিসাইলস তৈরি করেছে। ফায়ার অ্যান্ড ফোগেট মানে অর্থাৎ একবার এই মিসাইল ফায়ার করার পর সেটার জন্য আর কোনো রকম দিস আর গাইডেড মিসাইলস, তার জন্য আর কোনো রকম নজরদারি লাগে না। টার্গেট সেট করে ফায়ার করলে এই মিসাইল সরাসরি তার টার্গেট বস্তুকে লক্ষ্য করে মানে পৌঁছবে এবং সেখানেই টার্গেট বস্তুকে একেবারে ধূলিসাৎ করে দেবে। এটা 3rd জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগেট ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। গতকালকে 11 জানুয়ারি 2026 এই সাকসেসফুল ফায়ারিং কন্ডাক্ট করা হয় এবং যেটা জানা যাচ্ছে এর মধ্যে ইমেজিং ইনফ্রারেড টেকনোলজি মানে IIR, হোমিং সিকার, কন্ট্রোল অ্যাকিউটেশন সিস্টেম, ফায়ার কন্ট্রোল সিস্টেম, ট্যান্ডেম ওয়ারহেড, এই সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ দেখো, একদিকে আইবিজির চূড়ান্ত অনুমোদন কিংবা চূড়ান্ত পর্যায়ে সেই প্ল্যানকে সাকসেসফুলি এক্সিকিউট করা, দ্বিতীয় দিকে এই ফায়ার অ্যান্ড ফোগেট গাইডেড মিসাইল সেইটার সাকসেসফুল টেস্টিং। এই মুহূর্তে কিন্তু ডিফেন্স সেক্টরে ভারতবর্ষ প্রচণ্ড ইনভেস্ট করছে ইন টার্মস অফ মানি অ্যান্ড ইন টার্মস অফ ন্যাশনাল পার্সপেক্টিভ। নেশন ফার্স্ট, সেভো পরম ধর্ম কিংবা নাম নামক নিশান, যাই বলো, ভারতীয় সেনার যে মূল মন্ত্রগুলো, সেই মূল মন্ত্রগুলোই কিন্তু এই সমস্ত বিউরোক্রেটিক পদক্ষেপ, ডিআরডিওর মিশন স্টেটমেন্টস এবং এই আগামী দিনের ফিউচার প্ল্যান থেকে একেবারে স্পষ্টভাবে ঝলক আসছে। দেবারতী, অনেক ধন্যবাদ ইলমাজ। কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন।